প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাস 9-10-এর ধারাবাহিক সিরিজ বিভিন্ন সাবজেক্টের উপরে করছি। আজকে আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর 5 নম্বর চ্যাপ্টার, নতুন সিলেবাস অনুযায়ী 2026 সালের রিস্ক ও অ্যান্ড আনসার্টেনিটি, দ্যাট মিনস ঝুঁকি ও অনিশ্চয়তা, এটার উপরে আমি আজকে ব্যাকগ্রাউন্ড, এটার সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব। দেন যে প্রবলেমগুলো আছে আমরা ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্নগুলো আছে আমরা সলভ করব। তাই আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা ফাইন্যান্সের একটা কোর চ্যাপ্টার, ঠিক টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য, যেমন এটা কোর চ্যাপ্টার। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, এটা একটা কোর চ্যাপ্টার। বেসিক্যালি এটা আরো বড় একটা বিষয়, এবং আমি এই চ্যাপ্টারটা বেশি পছন্দ করি কারণ এইটার রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি এইটার বিরাট একটা ক্ষেত্র ফিনান্সের। এবং সত্যি বলতে কি, আমি এই সাবজেক্টের উপরেই শুধুমাত্র এই চ্যাপ্টার যে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, এটার উপরে আমি মাস্টার্স করেছি, এমএসসি করেছি আমেরিকা থেকে, ইউনিভার্সিটি অফ কানেকটিকাট থেকে আমি সেখানে গিয়েছিলাম এবং মাস্টার্স সেখান থেকে করে আসছি। তো আমরা এই চ্যাপ্টারের আলোচনা শেষে অন্যটার মতোই কুইজ থাকবে। এই যে কুইজের লিঙ্কটা দেওয়া আছে এখানে, এবং তোমাদের জন্য নতুন সংযোজন, আমি একটা ডেডিকেটেড পেজ সৃষ্টি করেছি আমার ওয়েবসাইটে, যেখানে তোমরা একসাথে সব জিনিসগুলো গুছিয়ে পাবে। তো এই চ্যাপ্টারের জন্য, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটির জন্য, আমার ওয়েব পেজের এইটা লিংক, এখানে সব ভিডিওগুলো তোমরা পাবে এবং কুইজগুলো এখানে পাবে, এবং গুরুত্বপূর্ণ ডেফিনেশন দিন দিন আমি এটা এনরিচ করব, তোমরা আশা করি সেটা ভিজিট করবে। আর যারা তোমরা আমার ওয়েবসাইটটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। আর যারা না করো নাই এখনো, প্লিজ তোমরা একটু করে নেবে, যাতে করে নতুন ভিডিওগুলো আসলে তোমরা পেয়ে যাও সাথে সাথে, এবং আমার চ্যানেলটা প্রমোট হয়, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তো আমরা পঞ্চম অধ্যায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা, এটার পার্ট 1 আজকে আলোচনা করবো। তো প্রথমে কথা আসে, ঝুঁকি ও অনিশ্চয়তা কি? দুইটা প্রায় কাছাকাছি সমার্থক শব্দ। তো তোমরা যেহেতু ফাইন্যান্স এন্ড ব্যাংকিং পড়ছো, মানে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টিং আছে। আমার কিন্তু অ্যাকাউন্টিং এর ডিটেলস কোর্স গুলো এখানে দেওয়া আছে, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আমি ধীরে ধীরে দিচ্ছি। আমি আপাতত এখানে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আছে, পুরা এমসিকিউ সহ, কুইজ সহ, এবং চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার দেওয়া আছে, এবং গ্রাজুয়ালি আমি আরগুলো আস্তে আস্তে দেব। তো এখানে বলে রাখি, ওখানে যেমন আছে যে প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনাই লেনদেন নয়। ঠিক এখানেও তাই, প্রত্যেকটা ঝুঁকি অনিশ্চয়তা, কারণ অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি, কিন্তু প্রত্যেকটা অনিশ্চয়তাই ঝুঁকি নয়। এই কথাটা শুধু মনে রাখলে হবে, জাস্ট অ্যাকাউন্টিং এর লেনদেনের মতো। তো তাহলে ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি? দুইটাই কিন্তু আনসার্টেনিটি, অনিশ্চয়তা, ভবিষ্যতে অনিশ্চয়তা। তো আমাদের ফাইন্যান্সের দৃষ্টিকোণ থেকে অনিশ্চয়তাটা কিসের? আমাদের প্রত্যাশিত আয়। আমি এক জায়গাতে টাকা ইনভেস্ট করছি, আমি একটা মনে মনে বা আমার কাগজে কলমে আমি একটা হিসাব করছি যে আমি এখানে বিনিয়োগ করলে আমার 15% কি 20% কি 10% আমার লাভ হবে। প্রত্যাশিত আয়, আমি এটা প্রত্যাশা করছি যে আমি আজকে ইনভেস্ট করতেছি, আমি 5 বছর ধরে, বা আমি আগামী বছর, 1 বছর পর আমি এত টাকা পাবো, বা 2 বছর পরে এত টাকা পাবো, এত পার্সেন্ট আমি প্রফিট পাবো। তো এই যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা না হওয়াটাই, ভেরিয়েশন হওয়াটাই ঝুঁকি। অর্থাৎ আমি 15% আশা করছি, আমি এক জায়গায় আমি একটা প্রকল্পে টাকা ইনভেস্ট করলাম, আমি আশা করছি যে 15% লাভ হবে, কিন্তু 1 বছর পরে 15% লাভ হবে, কিন্তু 1 বছর পরে যা বাস্তবে দেখা গেল 15% হয়নি, হয়তো হয়েছে 12% বা 16%, কম হতে পারে বেশি হতে পারে। তো ঝুঁকি কিন্তু মনে রাখবা, কম হলেও ঝুঁকি, বেশি হলেও ঝুঁকি। কম হলে কি ডিসফেভারেবল ঝুঁকি, অর্থাৎ আমি যা প্রত্যাশা করছিলাম তার চেয়ে কম হয়েছে। আর আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি হলে সেটা হচ্ছে ফেভারেবল রিস্ক, অর্থাৎ আমার ঝুঁকি হয়েছে কিন্তু আমার পক্ষে গেছে, আমি যা আশা করছিলাম তার চেয়ে বেশি হয়েছে। আর যদি আমি যা আশা করছিলাম সেটা যদি অ্যাকুরেট হয়ে যায়, মিলে যায়, তাহলে কোনো ঝুঁকি নেই। তাহলে অনিশ্চয়তাটা আর ঝুঁকির মধ্যে এবার পার্থক্যটা করি। অনিশ্চয়তাটা হচ্ছে যে ভবিষ্যতে একটা জিনিস ঘটবে কি ঘটবে না শিওর না, ঝুঁকিও তাই। কিন্তু পার্থক্য হচ্ছে, অনিশ্চয়তার ক্ষেত্রে পরিমাপ করা যায় না, অর্থাৎ অতীত অভিজ্ঞতা বা তথ্যের আলোকে আমরা একটা অনুমান, একটা প্রেডিকশন বা একটা প্রবাবিলিটি এটা করতে পারি না ঝুঁকির, অনিশ্চয়তার ক্ষেত্রে।
কিন্তু ঝুঁকির ক্ষেত্রে এইটা সম্ভব। অর্থাৎ আমাদের অতীত অভিজ্ঞতা, আমাদের গত 10 বছরের আয় বা 5 বছরের সমজাতীয় প্রকল্পের আয় দেখে আমি একটা অনুমান করতে পারি, বা আমার সিজনাল ব্যবসা হলে কোন সময়ে যে আমার ব্যবসার চাহিদা বাড়ে বা কমে, অতীত থেকে আমি সিদ্ধান্ত অভিজ্ঞতা থেকে আমি সেই সময়ে আমার স্টক বাড়াতে পারি বা কমাতে পারি। এটাই হচ্ছে ঝুঁকি। তাহলে অনিশ্চয়তার ঝুঁকির মধ্যে কিন্তু অনিশ্চয়তা কি, এখন ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হলে ব্যবসার ক্ষতি হতে পারে, বা একটা ম্যানেজার মারা যেতে পারে, হলে ব্যবসার ক্ষতি হবে, কিন্তু এটা তো প্রেডিক্টেবল না। এই ঝুঁকিটা পরিমাপ করা যায় না, কাজেই এটার ঝুঁকি পরিমাপ করা যায় না এই অনিশ্চয়তার। এই জন্য এটাকে বলছি আমরা অনিশ্চয়তা। আর ঝুঁকিটা হলো এটা পরিমাপযোগ্য। আচ্ছা, যেমন এখানে উদাহরণ স্বরূপ এখানে ওই জিনিসটা দেওয়া আছে যে ভূমিকম্প হলে ভবিষ্যৎ ক্ষতি পারে বা ম্যানেজার মারা যেতে পারে, এই ঝুঁকিগুলো কি, এইটা হলো অনিশ্চয়তা, এটা হলো অনিশ্চয়তা। এটা ঝুঁকি বলবো না আমরা, ঝুঁকি হচ্ছে যেগুলো আমরা পরিমাপ করতে করা যায়, বিভিন্ন কৌশল টেকনিক অবলম্বন করে কমানো যায় সেটা। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে ভবিষ্যতের সম্পর্কে নিশ্চিত ধারণা থাকে না অনিশ্চয়তার ক্ষেত্রে, ভবিষ্যৎ সম্পর্কে সম্ভাব্য ধারণা থাকে। ঝুঁকির ক্ষেত্রে একটা সম্ভাব্য ধারণা যে এত পার্সেন্ট প্রফিট হতে পারে, একটা অনুমান, আমি যেটা আশা করছি তার 90% হতে পারে বা 80% হতে পারে। তো এই যে একটা অনুমান করা যায়, কিন্তু অনিশ্চয়তার ক্ষেত্রে সেটা সম্ভব না। সম্ভাবনা পরিমাপ করা যায় না অনিশ্চয়তার ক্ষেত্রে, কিন্তু ঝুঁকির ক্ষেত্রে সম্ভাবনা পরিমাপ বা অনুমান করা যায়। পর্যাপ্ত তথ্য বা অভিজ্ঞতা থাকে না অনিশ্চয়তার ক্ষেত্রে, বিগত কোনো তথ্য থাকে না, হঠাৎ ভূমিকম্প হবে। তো এই ভূমিকম্প এখন এটার কোনো ওই জাতীয় অভিজ্ঞতা সাধারণত থাকে না। যেই সব জায়গায় খুব ভূমিকম্প প্রবণ তাদের কথা আলাদা, তারপরেও সেটা অনুমান করা যায় না। ঝুঁকির ক্ষেত্রে পূর্বের তথ্য, অভিজ্ঞতা ও বাদ পরিসংখ্যান থাকে, আগের তথ্য থাকে যেটা থেকে একটু অনুমান করা যায়। সিদ্ধান্ত নেওয়া তুলনামূলক কঠিন আনসার্টেনিটির ক্ষেত্রে, অনিশ্চয়তার ক্ষেত্রে, কারণ এটা তো কখন ঘটবে কিভাবে ঘটবে এটা কেউ জানে না। কিন্তু ঝুঁকির ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তাহলে আমরা শিখলাম যে ঝুঁকি কাকে বলে এবং অনিশ্চয়তা কাকে বলে, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। এবার আসছে ঝুঁকির উৎস। তা ঝুঁকিটা কোথা থেকে আসে? তো ব্যবসার দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস আসে দুই ভাবে। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, একটা আর্থিক ঝুঁকি। তোমরা সবসময় মনে রাখবে, ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে ব্যবসা পরিচালনার কারণে যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটা হলো ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকিটা টোটালি নির্ভর করে একটা ব্যবসার যে মূলধন কাঠামো, টোটাল মূলধনের তাই যদি মালিকদের কাছ থেকে, শেয়ার হোল্ডারদের কাছ থেকে আসে, তাহলে কিন্তু কোনো আর্থিক ঝুঁকি নেই। কারণ লস করলেও মালিকের যাবে, মালিক ওই কোম্পানির এগেনস্টে মামলা করতে পারবে না, কারণ কোম্পানির মালিকই সেই। কাজে ঝুঁকি লাভ হলেও তার, লস হলেও তার। কিন্তু যদি মূলধন কাঠামোর মধ্যে ঋণ ক্যাপিটাল থাকে, অর্থাৎ ঋণ মূলধন থাকে, ডেট ক্যাপিটাল, তাহলে ঋণ মূলধন থাকলে তখনই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। আমি যদি ব্যাংক থেকে আমি মালিক দিয়েছে 1 লাখ, আমি ব্যাংক থেকে 50,000 টাকা আরো লোন নিয়েছি, নিয়ে 1.5 লাখ টাকা ব্যবসায় খাটাচ্ছি। এখন যদি ব্যবসা আমার লস হয় তাহলে পরে কি হবে, বা ব্যাংকের কিস্তি আমি সময় মতো না দিতে পারি, তাহলে ব্যাংক আমার নামে মামলা করবে, করে ব্যবসা বন্ধ করে দিতে পারে। তো এটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। অর্থাৎ আমার মূলধন কাঠামোতে যদি ঋণের ক্যাপিটাল থেকে, যার জন্য ফিক্সড ক্যাপিটাল একটা, আমাকে ফিক্সড একটা ব্যয় আছে, আর্থিক ব্যয়, আমাকে একটা সুদ দিতে হবে বা ইনস্টলমেন্ট দিতে হবে, তাহলে আমার আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। আর ব্যবসায়িক ঝুঁকি কি, এমনি ব্যবসা পরিচালনা করতে গেলে আমার হঠাৎ, আমি যে পণ্যটা তৈরি করছি তার চাহিদা কমে গেল, বাজারে বিক্রি কমে গেল, অথবা র ম্যাটেরিয়ালস এর দাম বেড়ে গেল, যে আমি যে হারে দাম বাড়লো র ম্যাটেরিয়ালস এর, অর্থাৎ কাঁচামালের, সেই হারে যদি আমার উৎপাদিত পণ্যের দাম আমি না বাড়াতে পারি, তাহলে আমার ঝুঁকি আছে, আমার ব্যবসায় লস হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ব্যবসার দৃষ্টির মধ্যে ঝুঁকি দুই প্রকার, একটা ব্যবসায়িক ঝুঁকি, একটা আর্থিক ঝুঁকি। ব্যবসা হচ্ছে পরিচালনাগত দিক থেকে, ব্যবসায়ের ডিমান্ড কমে যাওয়া বা খরচ বেড়ে যাওয়া, এইসব কারণে থেকে যে ঝুঁকিগুলো হয় সেটা ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি হলে টোটালি মূলধন কাঠামোতে যদি ডেট ক্যাপিটাল বা ঋণ মূলধন থাকে, তার জন্য যে একটা ফিক্সড একটা দায় সৃষ্টি হয়, এটা সুদ পরিদর্শনের বা কিস্তি পরিশোধের, এটা ব্যর্থতা হওয়ার ঝুঁকি। আমি যদি ঠিক মতো ওটা পরিশোধ করতে না পারি, তাহলে আমার কোম্পানি বন্ধ হয়ে যাবে। তাহলে এই ঝুঁকিটা হলো আর্থিক ঝুঁকি। এবার বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটাকে আমরা যদি বলি, দুই প্রকার। একটা হলো সুদহারের ঝুঁকি। এটা আবার কি রকম? তো আমরা এর আগে শিখেছি যে অর্থায়নের উৎসের মধ্যে, দীর্ঘ উৎসের মধ্যে বন্ড বা ডিবেঞ্চার আছে। তো এইখানে বিনিয়োগকারী বন্ডে বন্ডে বা শেয়ারে যখন সে বিনিয়োগ করে, তখন তার সুদহারের ঝুঁকি আছে। অর্থাৎ বাজারে যদি সে সে এখন বন্ড কিনলো একটা 10% হারে, অর্থাৎ যখন সে নতুন বন্ড একটা কিনলো তখন সে 10% হারে কোম্পানির কাছ থেকে পাবে।
এখন বাজারে যদি সুদের হার পরবর্তীতে বেড়ে যায়, অর্থাৎ নতুন বন্ড যারা নতুন কোম্পানিগুলো আবার ইস্যু করছে সেখানে যদি 12% দেয়, তাহলে কি হবে, তার আগের যে 10%-এর বন্ড এটার দাম কমে যাবে, কারণ মানুষ আর তারটাই ওই টাকাতে কিনবে না, কারণ বাজারে যেটা সেটার থেকে বেশি আয় পাচ্ছে। আবার একইভাবে যদি সুদের হার বাজারে কমে যায়, অর্থাৎ আমি 10% হারে একটা বন্ড কিনেছি, এখন বাজারে সুদের হার 8%, তার মানে কি, আমি নতুন করে কেউ যদি বন্ডে ইনভেস্ট করতে যায় সে 8% পাবে, আর আমারটাতে আমি পাচ্ছি 10%। তাহলে আমারটা বিক্রি করতে গেলে অবশ্যই এটাতে দাম বেশি বলবে সবাই, কারণ আমারটাতে যেহেতু সুদের হার বেশি, আমি বেশি সুদ পাই। তো এটাই হচ্ছে সুদের হারের ঝুঁকি। ভবিষ্যতের সুদের ওঠানামার কারণে একটা বন্ড বা ডিবেঞ্চারের যে দামের ওঠানামা করে, সেটাই হচ্ছে সুদ হারের ঝুঁকি। তারল্য ঝুঁকিটা কি, যে আমার একটা 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 অ্যাসেট আছে, এখন বন্ড থাক বা ডিবেঞ্চার থাক বা শেয়ার থাক, এটা আমার যদি টাকার প্রয়োজনে আমি যদি বিক্রি করতে পারি বাজারে, ধরে তৎক্ষণাৎ যদি টাকা ম্যানেজ করতে পারি, তাহলে তারল্য ঝুঁকি কম। কিন্তু আমি বিক্রি করতে চাচ্ছি, কেউ ক্রেতা নাই, কেউ কিনছে না, তাহলে তারল্য ঝুঁকি বেশি। যেমন একটা সিম্পল উদাহরণ, আমি যদি ব্যাংকের ডিপোজিট রাখি, এফডিআর রাখি, তাহলে আমার তারল্য ঝুঁকি কম, আমি চট করে যাবে এফডিআরটা ভাঙিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু যদি এই টাকাটা আমি একটা জমিতে ইনভেস্ট করি, তাহলে চট করে কিন্তু জমি বিক্রি করা যায় না, কাস্টমার পাওয়া সেটা বিক্রি করা অনেক সময়ের ব্যাপার। তাহলে এখানে তারল্য ঝুঁকিটা বেশি। তাহলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই প্রকার, একটা হলো সুধারের ঝুঁকি, একটা তারল্য ঝুঁকি। এখন ঝুঁকির তাৎপর্য কি? ঝুঁকির তাৎপর্য হচ্ছে ঝুঁকিটা ঠিকমতো যদি মূল্যায়ন করতে না পারে, তাহলে একটা কোম্পানির অস্তিত্ব নিয়েও অস্তিত্ব সংকটে পড়তে পারে, কোম্পানি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তার যদি কৌশলগত কোনো সে ভুল করে ফেলে যায় ঝুঁকি ক্যালকুলেশনে। যেমন আমেরিকাতে সিলিকন ভ্যালি ব্যাংক এরা কি করছিল, তারা নিরাপদ ট্রেজারি বিল অনেক টাকার কিনেছিল সরকারি, যেটাকে আমরা বলি ঝুঁকি মুক্ত। কিন্তু আসলে ঝুঁকি মুক্ত নয়, ঝুঁকি হয়ে গেল কখন? হ্যাঁ, ঠিকই আছে, তার আয় কম বেশি হয়নি, সে যে 10% বা 5% রেটে যে বন্ড কিনেছিল, তাই সে 5%, কিন্তু বাজারে সুদের হারের কম বেড়ে যাওয়ার কারণে তার বন্ডের দামটা কমে গিয়েছিল। কমে যাওয়ার কারণে মানুষ তখন তার ব্যালেন্স শিটে এটার জন্য তাকে আহ, খরচ দেখাতে হয়েছে। খরচ মানে কি, একটা সঞ্চিতি রাখতে হয়েছে, এই সঞ্চিতি রাখতে যে তার লস হয়ে গেছে, এটা দেখে ডিপোজিটাররা ভয় পেয়ে যে তারা ওখান থেকে ফান্ড তুলে নিয়েছে এবং ব্যাংকটা বন্ধ হয়ে গেছে। তা ঝুঁকির তাৎপর্য, অর্থাৎ ঝুঁকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে এখন যদি একটা ফ্যাক্টরি বসানোর সময় একটা কাঁচামাল আসে তার নদী পথে, এখন যদি ফ্যাক্টরিটা ওই কাঁচামাল পরিবহনের সুবিধার জন্য সে যদি নদীর ধারে যে ফ্যাক্টরিটা করে, কিন্তু নদী যে ভাঙতে ভাঙতে চলে আসছে এটা যদি সে বিবেচনায় না নেয়, তাহলে কি হবে, সে কয় টাকার খরচ বাঁচানোর জন্য নদীর ধারে ফ্যাক্টরি করে, দেখা গেল যে নদী ভাঙনে তার ফ্যাক্টরিটাই বিলীন হয়ে গেল, তাহলে তার ঝুঁকি সৃষ্টি হলো। তাহলে এই বিষয়টা তাকে চিন্তা করতে হতো। আবার একটা শীতের সময় বা বর্ষার সময় হয়তো ছাতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তার বর্ষার সময় ছাতার ডিমান্ড আছে, সে অনেক বেশি ছাতা তৈরি করলো, কিন্তু দেখা গেল এবছর বৃষ্টি হলো না, তাহলে তার ছাতা বিক্রি হলো না, তাহলে তার লস হয়ে যাবে। তাহলে কি করতে পারতো, সে সব ছাতা তৈরি না করে সে অন্য ইয়েতে সে ইনভেস্ট করতে পারতো, অন্য একটা প্রোডাক্ট সে তৈরি করতে পারতো, যেটাতে তার ঝুঁকিটা আহ, বন্টন হয়ে যেত, পোর্টফোলিও হিসাবে তার ঝুঁকিটা কমে যেত। তা কাজেই আমরা বুঝলাম যে ঝুঁকির তাৎপর্য খুবই বেশি, যে কোনো পরিকল্পনা প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর তাৎপর্য অনেক বেশি। তাহলে ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকিবহুল আয়। ঝুঁকিমুক্ত আয় আমি এর আগে বললাম, যেমন বন্ড বা ট্রেজারি বিল বা আমাদের দেশের প্রেক্ষাপটে এফডিআর যদি ব্যাংকে রাখা হয়, যেটা ভালো ব্যাংক, তাহলে সেটার নিরাপদ। আমি যদি 10%-এ রাখি, আমাকে 10%-ই দিবে। আমি যদি একটা সঞ্চয়পত্র কিনি, আমি যদি 10% রেট বলে, সরকার 10% দেবে, আমার এখানে ঝুঁকি নাই, এটা ঝুঁকি মুক্ত। কিন্তু অসুবিধা কি, এটা ফিক্সড, আবার বাড়বেও না কমবেও না। কিন্তু ঝুঁকিবহুল কি, আমি যদি ওটা না কিনে একটা কোম্পানি শেয়ারে বিনিয়োগ করি, তাহলে কি হতে পারে, কোম্পানি শেয়ারের দাম, কোম্পানি ভালো প্রফিট করলে অনেক বেড়ে যেতে পারে, তাতে আবার 3 গুণ 4 গুণ 5 গুণও লাভ হয়ে যেতে পারে। তাহলে আমার কি, এটা ঝুঁকিবহুল হয়। আবার কি হতে পারে, কোম্পানি খারাপ করলে, আমি যদি খারাপ কোম্পানি শেয়ার করি, তার যদি ক্রয় করি এবং তার যদি ব্যবসা খারাপ যায়, আয় কমে যায়, বা কোনো খারাপ নিউজ আসে ওই কোম্পানি, তাহলে কি হবে, শেয়ারের দাম কমে যাবে, তখন আমার লস হবে, অনেক বেশি লস হয়ে যেতে পারে, ইভেন কি পুরোটাই নাই হয়ে যেতে পারে ক্যাপিটাল। তাহলে ঝুঁকিবহুল আয় হচ্ছে যেটার মধ্যে ঝুঁকি আছে, ঝুঁকির কারণে আমার আয়টাও বেশি থাকবে, ওখানে অপ্রত্যাশাটাও বেশি থাকবে, সেটাকে আমরা বলি রিস্ক প্রিমিয়াম, অতিরিক্ত রিস্ক নেওয়ার জন্য। সেটা পরে আমরা শিখবো একটু আপার ক্লাসে গেলে। তো আপাতত প্রত্যাশিত আয় আমরা বললাম যে ঝুঁকিটা কি, যে প্রত্যাশিত আয় সেটার কম বেশি হওয়ার
সম্ভাবনাটাই হলো ঝুঁকি। তাহলে প্রত্যাশিত আয় বা গড় আয় কিভাবে নির্ণয় করতে হয়? এটা হলো যে মোট আয় যতগুলো বছরের আমরা আয় নিব তার সাথে বছর দিয়ে ভাগ দেব, অতটা সংখ্যা দিয়ে ভাগ দেবো, তাহলে আমরা গড় আয় পেয়ে যাব। আচ্ছা, তাহলে ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ আমরা কিভাবে করব? ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আমরা আপাতত এখানে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। এটা পরিসংখ্যানের একটা পদ্ধতি। তোমাদের যারা ম্যাথ করতেছো তাতে সেখানে যায় তোমাদের 17 নম্বর চ্যাপ্টারে আছে, ক্লাস 9-10, ওখানে জাস্ট সেন্ট্রাল টেন্ডেন্সি পর্যন্ত আছে, গড় মধ্যক প্রচুরক, কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তা নাই। এর পরের স্টেপই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ ঝুঁকি। তো আদর্শ ঝুঁকির ফর্মুলাটা কি? আদর্শ ঝুঁকির ফর্মুলাটা হলো প্রত্যেক বছরের আয় থেকে গড় আয় বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর সেটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করার পরে সেটাকে টোটাল করতে হবে, করার পরে n-1, অর্থাৎ যতগুলো বছর বা উপাত্ত নিব আমরা তার থেকে এক বিয়োগ করে সেটা দিয়ে ভাগ করে তাকে আবার রুট করতে হবে, তাহলে আমাদের পেয়ে যাবো। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা হলো সামেশন r-r বার হোল স্কোয়ার বাই n-1। তাহলে আর কি? প্রত্যেক বছরের আয়। আর আর বারটা কি? গড় আয়, যেটা আমরা এই যে উপরে দেখে আসলাম যে গড় আয় কি, আগে প্রত্যাশিত গড় আয় কি নির্ণয় করে নিতে হবে মোট আয়কে বছর দিয়ে ভাগ করে। আর এন তো বুঝতে পারছি টোটাল বছর সংখ্যা বা পিরিয়ড সংখ্যা। আর ওয়ান হচ্ছে এমনি ফর্মুলার 1, যেটা স্যাম্পলিং টেকনিকের ইরর দূর করার জন্য এটা পরিসংখ্যানে ব্যবহার করা হয়। তাহলে এই ঝুঁকি আমরা ইয়ে করার পর, ক্যালকুলেশন করার পরে আমাদের সিদ্ধান্ত গ্রহণের নীতি কি? সিদ্ধান্ত গ্রহণের নীতি হলো, এখন দুইটা প্রকল্প আছে আমার হাতে, এ প্রকল্প, বি প্রকল্প। আমার ফান্ড লিমিটেড, হয়তো 1 লাখ আছে, আমি হয় এতে বিনিয়োগ করতে পারি অথবা বিতে। এখন আমার সিদ্ধান্ত গ্রহণের নীতি হলো এ এবং বি দুইটার যদি আয় সমান থাকে, প্রত্যাশিত আয়, এতেও আমি বিনিয়োগ করলে 10% পাবো, বিতেও 10% পাবো। তো দুইটারই আয় সমান। এবার আমি ঝুঁকি দেখবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঝুঁকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যেটার কম সেটা ভালো, আর গড় আয় যেটা বেশি সেটা ভালো। অর্থাৎ একটার গড় আয় প্রত্যাশিত আয় 10% আর একটা প্রত্যাশিত আয় 12%, তাহলে কোনটা ভালো? যেটার প্রত্যাশিত আয় বেশি, অর্থাৎ 12% এটা ভালো। আবার একটার আদর্শ বিচ্যুতি বেরোলো 10, কথার কথা, আর আর একটা বেরোলো 8, তাহলে এখানে 10 ভালো না 8 ভালো? এখানে হলো 8 ভালো। অর্থাৎ বিচ্যুতি যত কম তত ঝুঁকি কম, বিচ্যুতির মান যত কম তত ঝুঁকি কম, সেটা ভালো। তাহলে আমরা দেখব সিদ্ধান্ত গ্রহণের নীতি হলো, যদি দুইটা বিকল্প প্রকল্পের আয় সমান থাকে তাহলে আমরা যেটা ঝুঁকি কম, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন কম বা আদর্শ বিচ্যুতি কম, আমরা সেটাতে বিনিয়োগ করব। আর যদি দেখি দুইটার আদর্শ বিচ্যুতি সমান অর্থাৎ ঝুঁকি সমান, তাহলে আয় দেখবো যেটার বেশি, ঝুঁকি যখন সমান আয় বেশিটাতে আমি বিনিয়োগ করবো, আর যখন আয় সমান ঝুঁকি যেটাতে কম আমি সেটাতে বিনিয়োগ করবো। এই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের নীতি। এই ছিল আমাদের প্রথম ফান্ডামেন্টাল আলোচনা। এরপরে আমরা আহ, যে আমাদের সৃজনশীল প্রবলেম এবং অন্যান্য কার্যর দেওয়া আছে সেগুলো আমরা গ্রাজুয়ালি সলভ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি you will gain your knowledge, and you will be able to challenge the exam if you carefully listen to my lecture. No doubt about this. Thank you very much. Hopefully we'll meet again with new episode. Thank you.